ব্যথা কমায়, আরোগ্য দেয়। ম্যানুয়াল থেরাপি একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। রক্ত প্রবাহ বাড়লে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, পুষ্টি উপাদান টিস্যুতে পৌঁছায়, বর্জ্য পদার্থ দ্রুত অপসারণ হয়। এর ফলে টিস্যু হিলিং দ্রুত হয়। তাহলে ম্যানুয়াল থেরাপি যখন আমরা প্রয়োগ করছি, তখন আমাদের ব্লাড সাপ্লাইটা ওখানে বাড়ছে। ব্লাড সার্ক সার্কু ব্লাড সাপ্লাইটা বাড়া মানে কি? মানে হচ্ছে অক্সিজেন সেখানে পৌঁছাচ্ছে থ্রু ব্লাড। আপনারা জানেন যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে অক্সিজেন ট্রান্সফার হয়। তো সে যখন সেলুলার লেভেলে কোষের কাছে পৌঁছায়, তখন স্বাভাবিকভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেখানে এবং পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে টিস্যুতে বা কোষে পৌঁছাচ্ছে। অনুরূপভাবে এই যে টিস্যুতে বা কোষে যে বিপাকীয় কার্যাবলী, অর্থাৎ ওই যে আমরা পড়েছি এটিপি উৎপাদন মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এই এটিপি বা শক্তি উৎপাদন করতে গিয়ে বর্জ্যের সৃষ্টি হয়। এই বর্জ্যটা যদি রক্তের প্রবাহ কম থাকে, ব্লাড সার্কুলেশন কম থাকে, তাহলে কিন্তু সিস্টেমিক প্রসেসে ফেরত আসতে পারে না বা আসলেও খুবই স্লো। অন্যদিকে যখন আপনি ম্যানুয়াল থেরাপিটা করবেন, ওখানে রক্ত সরবরাহ বৃদ্ধির কারণে ওইখানকার যে বর্জ্যটা সৃষ্টি হয়েছে সে কিন্তু এই রক্তের মাধ্যমে ওখান থেকে চলে আসবে। ফলে যে বর্জ্য পদার্থ ছিল মেটাবলিক ওয়াস্ট সেটা দ্রুত ক্লিয়ার হয়ে যাচ্ছে। এর ফলে টিস্যু হিলিং দ্রুত হচ্ছে। হিলিং প্রসেস সাধারণত ৩ ধাপে ঘটে। আমরা এই হিলিং প্রসেস এটা আমরা কয়েক জায়গায় পড়াশোনা করেছি। তো আমাদের যে প্যাথোলজি সেখানেও আমরা পড়েছি। আবার আমাদের যেই সার্জারি ছিল সেখানেও আমরা এটা পড়েছি যে ওউন্ড হিলিং। হিলিংটা ওখানে ৪ ধাপে দেওয়া হয়েছে। ১ম টা ছিল হোমিওস্ট্যাসিস, মানে আঘাত পাওয়ার পরে যে রক্ত বের হয় এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। ২য় টা হচ্ছে ইনফ্ল্যামেটরি, তৃতীয়টা হচ্ছে প্রলিফেরাটিভ, আর চতুর্থ হচ্ছে রিমডেলিং ফেজ। অর্থাৎ আ যখন কোনো টিস্যু আক্রান্ত হয় বা কোনো টিস্যুর যখন সেইখানে পেইন হচ্ছে, এটা তো কোনো না কোনো কারণে হচ্ছে। যে কারণটা আমরা একটু আগে ব্যাখ্যা করলাম যে তার সেখানে অক্সিজেন পৌঁছাইতে পারতেছে না। তার যে বর্জ্য পদার্থ তৈরি হয়েছে সেটা বের হতে পারছে না। এখন এইরকম যেই ঘটনাই ঘটুক সেখানে কি হবে? ইনফ্ল্যামেশন হবে। আপনারা অবশ্যই জানেন যে আমাদের শরীরে যখন আ যেকোনো ধরনের ফরেন বডি ঢুকুক অথবা কোনো আঘাত আপনি পান, কোনো চাপ দেন, যেটাই হোক না কেন, কি তৈরি হয়? ইনফ্ল্যামেশন তৈরি হয়। তো এই ইনফ্ল্যামেশন সম্পর্কে আমরা প্যাথোলজি আর মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করেছি। সেখানে আমাদের বলা আছে যে ইনফ্ল্যামেশন is a clinical sign characterized by Keller, Dollar, tumor punctulation। তো বাংলা যেটাকে বললে যে ইনফ্ল্যামেশন হলে আপনার কি হবে? কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে ওই জায়গার, অনেক গরম লাগবে। তারপরে কি হবে? এটা ফুলে উঠবে, সোয়েলিং হবে, সেখানে ব্যথা হবে এবং ওই জায়গাটার কার্যকারিতা কমে আসবে। এই ৫ টা চিহ্ন থাকলে আমরা সেখানে বলছি যে ইনফ্ল্যামেশন হচ্ছে। ঠিক অনুরূপভাবে আপনার টিস্যু লেভেলে যেই আঘাতই ঘটুক না কেন, সেখানে ১ম এ ব্লিডিং হয়, রক্তপাত হয়। তারপরে হচ্ছে ইনফ্ল্যামেশন হয় অ্যান্ড ইনফ্ল্যামেশন এর পরে প্রলিফারেশন হয়। তো প্রলিফারেশন টা কি? যে
যেই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষয় হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, বডি আবার কি করে সেখানে নতুন করে এই যে আ চামড়া তৈরি করে, চামড়ার যে টিস্যু সেটা তৈরি করে এবং যে ব্লাড ভেসেল গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে আবার বডি মেরামত করে। এইটাই হচ্ছে proliferation অ্যান্ড ফাইনালি সেটা কি করে যে যখন সেই ক্ষতটাকে সারাইয়া ফেলে এবং রিপেয়ার শেষ করে তখন যে অবস্থাটা সৃষ্টি হয় এটাকে আমরা বলছি রিমডেলিং। তাইলে মূলত ৪ টা কিন্তু আমাদের যদি wound মানে সরাসরি ব্লিডিং wound না হয় তখন আসলে আমরা ৩ টা স্টেজ দেখি। ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, রিমডেলিং ফেজ। এই যে ৩ টা ফেজ হচ্ছে কিসের? টিস্যু হিলিং প্রসেস। অর্থাৎ যেই জায়গাটাতে আ টিস্যু আক্রান্ত হয়েছে, তার ব্যথা হচ্ছে, সেই জায়গাটায় এটা যে সারবে এটা ৪ টা ধাপে বিভক্ত হয় অথবা ৩ টা ধাপে বিভক্ত হয়। ৪ টা ধাপ হলে ১ম টা হয় হোমিওস্টেসিস আর ৩ টা ধাপ হলে এই যে ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, রিমডেলিং ফেজ। আপনাদের যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় এখানে ছবি আছে, ছবিটা একটু দেখে নিবেন। ২ টা ছবি দিয়েছি পাশাপাশি। ২ টাতেই স্টেজেস অফ wound হিলিং ক্লিয়ারলি দেওয়া আছে। ম্যানুয়াল থেরাপি এই ৩ ধাপেই সহায়তা করে, বিশেষ করে রিমডেলিং ফেজে। অর্থাৎ এই যে ৩ টা ফেজের কথা বলছি, ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, রিমডেলিং ফেজ, ৩ টা ফেজই কিন্তু ম্যানুয়াল থেরাপি খুবই ভালো কাজ করে। তবে সবচেয়ে বেশি আউটপুট দেয় কোথায়? রিমডেলিং ফেজে। এবার আসেন ইন্ডিকেশন ও কন্ট্রা ইন্ডিকেশন। কোথায় আপনি ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন না। ম্যানুয়াল থেরাপি সব রোগীর জন্য সবসময় উপযুক্ত নয়। তাই ক্লিনিক্যাল জাজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিকেশন হচ্ছে মাসল টাইটনেস এ ম্যানুয়াল থেরাপি দিবেন, ট্রিগার পয়েন্টে দিবেন। ফেসিয়াল অ্যাডহেশন, ফেসিয়াল অ্যাডহেশন সম্পর্কে গত ক্লাসেও বলেছি যে ফাসাটা মাংসের সাথে আটকে যাবে। পরপর ২ টি মাংসের ফাসা একটা আরেকটার সাথে অ্যাটাচ হয়ে থাকবে। এই অ্যাটাচ হয়ে থাকলে কিন্তু রোগীর ব্যথা হয়। এটাকে বলছি ফেসিয়াল অ্যাডহেশন। তাহলে এই যে অ্যাডহেশন বা লেগে থাকা, এটা যদি আমরা সফট টিস্যুর মাধ্যমে ক্লিয়ার করে দিতে পারি, তাহলে কিন্তু রোগীর ব্যথাটা ইমিডিয়েট থাকবে না। মায়োফিসিয়াল ফেস সিন্ড্রোমে আমাদের সফট টিস্যু থেরাপি দিতে হয়। জয়েন্ট স্টিফনেস এ আমরা সফট টিস্যু থেরাপি দিয়ে থাকি। আর আপনার যেইসব অবস্থায় এই ম্যানুয়াল থেরাপিটা দেওয়া যাবে না, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন। তো ইনফেকশনে কেন দেওয়া যাবে না? এ সম্পর্কে যদি কারো আইডিয়া থাকে শেয়ার করেন। যারা শুনতেছেন কেন ইনফেকশনে ম্যানুয়াল থেরাপি দেওয়া যাবে না? যদি আইডিয়া থাকে শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। হতে পারে। ইনফেকশন কিভাবে স্প্রেড করতে পারে ম্যানুয়াল থেরাপির কারণে? সেটা কিভাবে স্প্রেড করবে? ইনফেকশন তো একটা জায়গায় আছে। তো ম্যানুয়াল থেরাপি দিলে সেটা স্প্রেড করবে কিভাবে? স্যার ম্যানুয়াল থেরাপি যখন দেওয়া হবে তখন মানে এটার রিদমটা তো প্রত্যেকটা টিস্যুতেই ছড়াই পড়বে। মানে একটা টিস্যু পাশের টিস্যুটাকে আ ইয়া করবে। তখন হচ্ছে ইনফেকশনটাও এটার মাধ্যমে স্প্রেড হবে। ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। মাধ্যমে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মূলত হচ্ছে ব্লাড সার্কুলেশন এর মাধ্যমে। কারণ ইনফেকশন যখন হয় আমরা জানি যে ইনফেকশন হলে সেখানে কি থাকে? জার্ম থাকে, জীবাণু থাকে। জীবাণু থাকে না বলেন? তো এই জীবাণু সে কি করবে? ব্লাড সার্কুলেশন এর মাধ্যমে আ একটা থেকে এক সেল থেকে আরেক সেলে বা এক টিস্যু থেকে আরেক টিস্যুতে স্প্রেড করবে। তো কাজেই আ চেষ্টা থাকে যেন সেটা না করে। এই কারণে ইনফেক্টিভ এরিয়া হলে আমরা সেখানে ম্যানুয়াল থেরাপি প্রয়োগ করব না। আচ্ছা, সবাই কি আছেন না ঘুমায়ে পড়ছেন? আছি স্যার, আছি স্যার। হ্যাঁ, ঠিক। আছি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। ঘুম-টুম আসলে বলবেন।
এরপরে হচ্ছে ফ্র্যাকচারের অ্যাকিউট স্টেজে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে ফ্র্যাকচারের অ্যাকিউট স্টেজটা আমরা সবাই বুঝি যে ফ্র্যাকচারটা যখন হয় মাত্রই রিসেন্ট, আ এই সময়ে হচ্ছে ম্যানুয়াল থেরাপি দেওয়া যায় না। এটা আমাকে একটু বলেন তো কেন ফ্র্যাকচারের শুরুর দিকে অর্থাৎ যখনই ফ্র্যাকচারটা হয়েছে তখন ম্যানুয়াল থেরাপি কেন দেওয়া যাবে না বলেন তো? কারণ স্যার ফ্র্যাকচার হইলে তো ইয়া হয়েছে ফ্র্যাকচার ইয়াতে ইমোবিলাইজ রাখতে হবে। ওকে, ইম্মোবিলাইজ করে রাখলাম। তো ইম্মোবিলাইজ করে রাখলে আমরা ম্যানুয়াল থেরাপি কেন দিতে পারবো না? কি সমস্যা হবে? রিকারেন্ট ফ্র্যাকচার হতে পারে। রিকারেন্ট ফ্র্যাকচার হবে। আচ্ছা, আহ, ধরেন একজনের ক্লাস জিমন্যাস্টিক ফরমেশন ফ্র্যাকচার হবে হলো। না, ক্লাস ফরমেশনে বাধাগ্রস্ত হবে আর কি। ম্যাল আচ্ছা, পজিশন হয়ে যাবে। পজিশন ওকে, চেঞ্জ হয়ে যেতে পারে। পজিশন চেঞ্জ হতে পারে। আচ্ছা, ঠিক আছে। ক্যালাস ফরমেশন। রক্তক্ষরণ ঘটতে ওকে, পারে স্যার। ওন্ডটা ভালোভাবে হিল হবে না, যার কারণে অ্যাকিউট স্টেজে দেওয়া যায় না। ওকে। আমরা মোটামুটি মায়োসাইটিস রক্তক্ষরণ অক্সিডেশন ঘটতে হতে পারে পারে। স্যার, ফোলা বাড়তে পারে। ওকে। তো মূলত হচ্ছে যে ফ্র্যাকচার যখন অ্যাকিউট স্টেজ হয়, অ্যাকিউট স্টেজে ফ্র্যাকচারটা হলে সেখানে obviously কি হবে যে আপনার সোয়েলিং, ব্লিডিং, পেইন অ্যান্ড হচ্ছে ওয়ার্মথ, এগুলো খুব কমন না বলেন? তো এই কমন জিনিসগুলো আপনার ম্যানুয়াল থেরাপিতে আরো বেড়ে যাবে। ফলে এটা আপনার যে হচ্ছে তার যে রিকভারি, সেই রিকভারিটাকে বিঘ্নিত করবে, দেরি করবে। যে কারণে ফ্র্যাকচারের অ্যাকিউট স্টেজে আমরা ম্যানুয়াল থেরাপি করাতে যাব না। ডিপ ভেইন থ্রম্বোসিস। ডিপ ভেইন থ্রম্বোসিস সম্পর্কে যার আইডিয়া আছে একটু শেয়ার করেন আমাদের সাথে। ডিপ ভেইন থ্রম্বোসিস জিনিসটা কি? যার আইডিয়া আছে আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের সবারই থাকার কথা। আচ্ছা, ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে যে আমাদের শরীরের যে ডিপ ভেন গুলো আছে এইগুলোতে যখন থ্রম্বাস ফর্ম করে। থ্রম্বাস হচ্ছে আমাদের ব্লাডের থ্রম্বাস একটা ক্লটের মতো, যেটা আমাদের ডিপ ভেন গুলোতে যখন ফর্ম করে তখন আমাদের ভেনের স্ট্রাকচার অনেকটা চেঞ্জ হয়ে বাইরে ভিজিবল হয়ে যায়। হ্যাঁ, ওই জায়গাগুলোতে যদি ডিপ ভেন থ্রম্বোসিস আমরা যদি ম্যানুয়ালি ফোর্স বা প্রেসার ক্রিয়েট করি তাহলে ওই থ্রম্বাস ওই জায়গা থেকে সরে গিয়ে এটা আমাদের অন্য কোনো আর্টারিতে ব্লক করে দিতে পারে। এতে রোগীর লাইফ, এটা ব্রেনে গেলে স্ট্রোক এবং হার্টে গেলে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি বেড়ে যেতে পারে। এজন্যই ডিপ ভেন থ্রম্বোসিস থাকলে আমরা পেশেন্টকে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো না। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমরা সবাই কি বুঝতে পারছি এক্সপ্লেনেশনটা? বাকি আমরা সবাই কি বুঝতে পেরেছি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি হচ্ছে রোগীটাকে অ্যাসেস করে চেক না করি যে আসলে তার ডিবিটি আছে কিনা, তো ডিবিটি চেক না করতে পারলে আমরা হচ্ছে কি করলাম? আহ এই ম্যানুয়াল থেরাপি শুরু করে দিলাম। তো তখন কি হলো? তার যে থ্রম্বাসটা, এটা যদি ওখান থেকে সরে যায়, সরে গেলে সেটা যেকোনো ভেইনের ওপেনিং বন্ধ করে দিতে পারে। তাহলে রোগীর মৃত্যুও ঘটতে পারে। তাহলে আমাদের একটা সামান্য অসতর্কতা, সামান্য ভুল রোগীর জন্য লাইফ থ্রেটেনিং হয়ে দাঁড়াইতে পারে। এইজন্য অনেকেই বলে যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ফিজিওথেরাপি চিকিৎসা। ইটস নট ট্রু। অবশ্যই ভুল প্রয়োগ করলে প্রত্যেকটা ফিজিওথেরাপিরই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটারও ঝুঁকি আছে। এইটাও হচ্ছে জীবন কেড়ে নিতে পারে। তো যাই হোক, ডিপ ভেন থ্রম্বোসিস হলে আমরা হচ্ছে ম্যানুয়াল থেরাপি করাবো না। মারাত্মক ইনফ্ল্যামেশন, সিভিয়ার ইনফ্ল্যামেশন থাকলে আমরা এটা করব না। আচ্ছা, সিভিয়ার ইনফ্ল্যামেশন আর হচ্ছে মানে সাধারণ ইনফ্ল্যামেশন ২ টার মধ্যে একটু তফাৎ আছে।
সিভিয়ার ইনফ্লামেশন যখন অনেক বেশি হয় তখন ম্যানুয়াল থেরাপিতে এটা আরো ছড়ায় পড়ে। আবার অল্প ইনফ্লামেশন আমাদের যখন আমরা টিস্যু রিমডেলিং এর স্টেজে থাকি তখন একটু ইনফ্লামেশন থাকেই। যেমন ধরেন আমরা টেন্ডনে যদি ডিটিএফএম করি, তো ডিটিএফএম করলে মাসল ফাইবার গুলো ফ্রিকশনের কারণে মাইক্রো ট্রমা হয়। তো মাইক্রো ট্রমা হলে ওখানে ইনফ্লামেশন হয়ে যায়। এই ইনফ্লামেশনটা কি করে বডির নিচ থেকে সারাইতে যে টেন্ডন যে প্রবলেমটা এটাকে বডি সারায় ফেলে। তাহলে এই ইনফ্লামেশনটা কিন্তু ম্যানুয়াল থেরাপির জন্য নিষেধ না। কিন্তু যদি হচ্ছে অনেক বেশি ইনফ্লামেশন থাকে, সিভিয়ার ইনফ্লামেশন থাকে, তখন এটা নিষেধ। এরপর আসেন ক্যান্সারাস লেশন, যেখানে সরাসরি চাপ ক্ষতিকর হতে পারে। আমাদের সবারই হচ্ছে মেটাস্টেসিস সম্পর্কে ধারণা আছে। মেটাস্টেসিস হচ্ছে এক ধরনের প্রসেস, ক্যান্সার ফরমেশন প্রসেস, মেটাস্টেসিস। এখন আমাকে একটু কেউ বলেন যার ধারণা আছে যে ক্যান্সারাস লেশনে সরাসরি প্রেসার দিলে কি ক্ষতি হয়? কেন আমরা ক্যান্সারাস লেশন হলে এটা করব না? যার আইডিয়া আছে শেয়ার করেন প্লিজ। আচ্ছা, যদি কেউ না বলেন তাহলে আমি শেয়ার করি যতটুকু জানি। ক্যান্সার যখন মেটাস্টেসিস মানে হচ্ছে যখন ক্যান্সার স্প্রেড করে যাবে আমাদের বডিতে, হ্যাঁ? যখন ক্যান্সার একটা ফর্ম থেকে যখন যায় তখন ক্যান্সার মূলত অস্বাভাবিক কোষ বিভাজন, হ্যাঁ? আমাদের শরীরে যেটা প্রয়োজন নেই যখন অস্বাভাবিকভাবে যেকোনো জায়গায় যখন কোষটা বিভাজিত হবে তখনই সেটা ক্যান্সারিয়াস সেল। এখন যখন এই লিশনটা হবে তখন ওই জায়গাগুলো ভঙ্গুর থাকে এবং যখন এটা স্প্রেড করে নরমালি আমাদের বোন বিভিন্ন অর্গানকে যখন এফেক্ট করে তখন এটা খুব ভঙ্গুর অবস্থায় থাকে। এই ভঙ্গুর অবস্থায় থাকার কারণে যদি আমরা বাইরে থেকে কোনো এক্সট্রা প্রেসার দিই তাহলে রোগীর যে কোনো রকমের ড্যামেজ হয়ে যাবে। কারণ ওই ভঙ্গুর এরিয়াগুলোতে আমাদের নার্ভ, সফট টিস্যু, হার্ড টিস্যু এভরিথিং ভঙ্গুর হয়ে থাকে। তো যে কোনো রকমের দুর্ঘটনা আমাদের ঘটে যাবে এবং রোগীর লাইফ থ্রেট হবে। তাতে আমাদের প্রফেশনাল ক্যারিয়ার বরবাদ হয়ে যেতে পারে একটা ক্যান্সারিয়াস পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে গেলে। সো দ্যাট এই ফিজিওথেরাপি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। বাকিদের কি আর বুঝতে অসুবিধা আছে? অন্যরা যারা না স্যার। শুনছেন আপনারা না স্যার। আচ্ছা ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে বলবেন। উনি চমৎকারভাবে এটা বলেছেন। থ্যাংক ইউ ওনাকে। তো এরপরে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সেফটি নীতি। ম্যানুয়াল থেরাপিতে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল সেফটি গুলো হলো রোগীর ব্যথার সীমা বিবেচনা করা, অতিরিক্ত চাপ এড়িয়ে চলা, সঠিক পজিশনিং নিশ্চিত করা, ধীরে ধীরে টেকনিক প্রয়োগ করা, রোগীর রেসপন্স পর্যবেক্ষণ করা। এই ৫ টা কথা। দেখবেন আপনারা যারা প্র্যাকটিস করেন অনেক সময় এটা শুনবেন রোগী আপনাকে বলবে যে, "আমি ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে এমন চাপ দিছে আমার জীবনটা বের হয়ে যায় যে অবস্থা।" বলে না বলেন? জি স্যার, বলে। এখন আ যেই জায়গায় এই চাপগুলো দেওয়া হয় তারা আবার বলে কি যে আসলে ১ম এ এরকম ব্যথা আপনি পাবেনই। এটা আসলে সঠিক না। ঘটনা হচ্ছে যে প্রথমত রোগীর ব্যথার জন্য সমস্যার জন্য যে ব্যথাটাকে এটাকে আমাদের কনসিডারেশন এ আনতে হবে। যে তার যে ব্যথার সীমা এটা আমাদের চিন্তার মধ্যে আনতে হবে যে সে কি পরিমাণ ব্যথা ভোগ করতেছে অলরেডি। তার উপরে আপনি অতিরিক্ত চাপ দিলেন এবং আপনার ভুল টেকনিক চয়েস এর কারণে আপনি এত পরিমাণ ব্যথা দিলেন যে সে তার জীবন যায় অবস্থা। এটা সঠিক না। এটা ভুল। ১ম কথা হচ্ছে যে রোগীর ব্যথাকে আপনি বিবেচনা করবেন। ২ নাম্বার হচ্ছে এই ব্যথা বিবেচনা করে আপনি অতিরিক্ত কোনো চাপ দিবেন না। অতিরিক্ত চাপ এড়িয়ে চলবেন। ৩ নাম্বার হচ্ছে সঠিক পজিশনিং নিশ্চিত করা। আপনি যেই টেকনিকটাই প্রয়োগ করেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে হতে হবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে না হয় তাহলে পেশেন্টের ব্যথা বাড়বে। অতিরিক্ত ব্যথা হবে এবং এভরি টেকনিক আপনাকে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে এবং টেকনিক প্রয়োগের সাথে সাথে রোগীর রেসপন্স পর্যবেক্ষণ করতে হবে। এবার আসেন ক্লিনিক্যাল বিষয়টা কিরকম হয়? আমরা দেখা যাচ্ছে কি হয় যে ধরেন আপনি মাসল আ মাসলে যেকোনো একটা সফট টিস্যু টেকনিক প্রয়োগ করতেছেন। তো এইটা রোগীকে জিজ্ঞেস করার কিছুই নাই। আপনি রোগীর
হচ্ছে মুখের দিকে খেয়াল করবেন। অতিরিক্ত ব্যথা বা ব্যথা পাচ্ছে, কতটুকু ব্যথা পাচ্ছে এটা রোগীকে আলাদা করে জিজ্ঞেস করতে হয় না। রোগীর মুখের দিকে খেয়াল করলে দেখবেন ব্যথার কারণে তার ফেসিয়াল যে এক্সপ্রেশন সেটা চেঞ্জ হচ্ছে। কাজেই আপনি মুখের দিকে খেয়াল করেই বুঝতে পারলেন যে আপনার চাপ কমাইতে হবে না বাড়াইতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি রোগীকে হাত দিয়ে স্পর্শ করবেন, স্পর্শ করার সাথে, সাথে ওইখানকার যে মাংস টিস্যু গুলো আছে এগুলো দেখবেন কন্ট্রাক্ট হয়ে আছে। মানে নিজে, নিজে সংকুচিত হচ্ছে এটা আপনি হাতে ফিল করবেন। আঙ্গুলে তোলা আঙ্গুলে ফিল করবেন। যখনই সে ব্যথামুক্ত হবে তখন দেখবেন আপনার আঙ্গুল যেই মাংসতে লেগে আছে ওটা দেখবেন ছেড়ে দিছে। শিথিল হয়ে গেছে। তখন আপনি ফিল করলেন যে আপনার আঙ্গুলের নিচে মাংসটা শিথিল হয়ে গেছে। কাজেই রোগীর সাথে আপনার তেমন কোনো কথার প্রয়োজন নাই। আপনার আঙ্গুল, আপনার টাচ, আপনার যেই টাচ ফিলিং, সেন্স এটা হচ্ছে কথা বলবে। তো যত বয়স বাড়বে তত আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন। একটা সময় আপনি শুধু মাসলের উপরের লেয়ার স্কিন দিয়ে হাতটা বুলায় নিবেন। আপনি বুঝে যাবেন যে আসলে এই মাসলটার সমস্যা কোথায়, চাপটা কোথায় দিতে হবে এবং রোগী এই চাপে ভালো ফিল করছে কিনা। সো এইটা ধীরে, ধীরে এক্সপার্টনেস ডেভেলপ করে এবং ১০-১২ বছর প্র্যাকটিস করার পরে একসময় আপনি চোখ বন্ধ করে এগুলো ট্রিট করতে সক্ষম হবেন। তো কাজেই ১ম দিকে আ মেক্সিমাম যারা হচ্ছে নবিশ প্র্যাকটিশনার তারা রোগীর সাথে কথা বলে যে, "ব্যথা লাগতেছে? ব্যথা কি বাড়ছে?" ইত্যাদি, ইত্যাদি বলে। কিন্তু এই যে এখন আপনি এটা জেনে গেলেন, বুঝলেন, এখন কিন্তু আপনাকে আর জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আপনি রোগীর ফেসিয়াল এক্সপ্রেশন দেখবেন। প্লাস হচ্ছে তার যে হাত দিয়ে টাচ করতেছেন, ওই মাংস, ওই টিস্যু, ওই সফট টিস্যু আপনাকে কি বলতেছে হাতের মধ্যে ওইটা আপনি রিয়ালাইজ করবেন। সফট টিস্যু যদি দেখেন টাইট হয়ে আছে, আপনি দেওয়ার সাথে, সাথে স্কুইজ করে আছে, তার মানে তার পেইন কিন্তু এখনো আছে। সে মুক্ত নয়। যখন আপনি ইন্টারভেনশন দিলেন, দেওয়ার পরে আস্তে, আস্তে যখন শিথিল হয়ে যাবে সেটাও আপনি আঙ্গুলে টের পাবেন যে মাংসটা ছেড়ে দিছে। নো নিড টু টক দ্য পেশেন্ট। পেশেন্টকে আলাদা করে জিজ্ঞেস করে বারবার কোনো প্রয়োজন নাই। এবার আসেন টিস্যু লোডিং অ্যান্ড অ্যাডাপ্টেশন। যখন টিস্যুর উপরে ধীরে, ধীরে চাপ প্রয়োগ করা হয়, তখন শরীরের সাথে সেটা অ্যাডাপ্ট করে। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনি একটা রোগীকে ধরেই চাপ দিবেন তা না। চাপ ১ম এ অল্প আস্তে দিতে হয়। আস্তে, আস্তে দিয়ে তার হচ্ছে অ্যাডাপ্ট করাইতে হয়, খাপ খাওয়াইতে হয়। টিস্যু যখন অল্প চাপ নিয়ে খাপ খাওয়ায় ফেলে, তখন সে আরেকটু বেশি চাপ নিতে প্রস্তুত হয়। তো দেখা যায় যে আপনি ১ম এ একটু দিলেন, তারপর আরেকটু দিলেন, তারপর আরেকটু দিলেন। এভাবে আস্তে, আস্তে যখন চাপ দিবেন, তখন টিস্যু এটাকে এই লোডটা নিতে পারে। নেওয়ার পরে সে শরীরের সাথে এটা অ্যাডাপ্ট করে ফেলে। এই প্রক্রিয়াকে বলা হয় টিস্যু অ্যাডাপ্টেশন। এর ফলে মাসলের যে স্ট্রেংথ, যার শক্তি এটা বৃদ্ধি পায়, উন্নত হয়। ফাশা মোবিলিটিটা বাড়ে, জয়েন্টের স্টেবিলিটি বাড়ে। এখন আপনি যখন এই অ্যাডাপ্টেশনটা না করবেন, তখন রোগীর উপরে চাপ দিলে রোগীর কষ্টটা অনেক, অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি হয়তো দেখা যাচ্ছে ১ পাউন্ড চাপ দিয়েছেন, রোগীর কাছে সেটা ৩০ পাউন্ডের ব্যথা হবে। আর আপনি যদি রোগীকে অ্যাডাপ্ট করায় নিতে পারেন, লোড আস্তে, আস্তে বাড়ায়া, তখন কি হচ্ছে যে রোগীকে আপনি ২ পাউন্ড চাপের অভ্যস্ত করলে, পরের ধাপে আপনি ৩ পাউন্ড চাপ দিলেও রোগী সেইটাকে কোনো প্রতিক্রিয়া দেখাবে না। কারণ ওই টিস্যু ৩ পাউন্ডের জন্য প্রস্তুত হয়ে গেছে। ৩ পাউন্ড চাপ নিতে পারলে ৪ পাউন্ড চাপ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই প্রক্রিয়াটা হচ্ছে টিস্যু অ্যাডাপ্টেশন। তাহলে ম্যানুয়াল থেরাপির সময় যেহেতু আমাদের চাপ প্রয়োগ করতে হয়, আমাদের মাসল মোবিলিটি আনতে হয়, জয়েন্টের স্টেবিলিটি আনতে হয়, আমরা টিস্যু অ্যাডাপ্টেশন টা করে নিব। লোড প্রয়োগ করে, করে আমরা টিস্যু অ্যাডাপ্টেশন টাকে করায়া তারপরে হচ্ছে আমরা সামনের দিকে অগ্রসর হব।
এবার আমাদের জানতে হবে ম্যানুয়াল থেরাপির নিউরোলজিক্যাল ইফেক্টটা কি। ম্যানুয়াল থেরাপি শুধু মেকানিক্যাল না, বরং নিউরোলজিক্যাল প্রভাবও ফেলে। কিভাবে ফেলে? এটি পেইন সিগন্যাল